সুধী দর্শক, প্রথম আলোর বার্তা কক্ষে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি পার্থ শঙ্কর সাহা। আজকে নিঃসন্দেহে আপনারা বুঝতেই পারছেন আমাদের আলোচ্য বিষয় থাকতেই হবে আছে জাতীয় বাজেট। আজকে মাননীয় অর্থমন্ত্রী তিনি জাতীয় সংসদে সেই বাজেটের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন। সরকারের পক্ষ থেকে এটাকে নাম দেওয়া হচ্ছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। সেই অভিযাত্রাটার যে রূপরেখা তৈরি করা হলো আজকে, সেটা কেমন হলো সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইমা হক বিদিশা। আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। বাজেট হয়ে গেল। আমার ধারণা আপনি আজকে অনেক গণমাধ্যমের সঙ্গে আপনাকে কথা বলতে হয়েছে বাজেটের ভালো মন্দ ইত্যাদি দিক নিয়ে। আমরাও আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো যে কথাটা বলছিলাম যে একটা গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক যে অভিযাত্রার কথা তারা বলেছে এই বাজেট বক্তৃতায়, তো সেটা আসলে কতটুকু অর্জিত হবে, একটু বেশি আকারে বলে ফেললাম, তারপরে আমরা ধীরে ধীরে অন্য কথাগুলোতে আসবে। হ্যাঁ, ধন্যবাদ। মূল বিষয়টি হচ্ছে যে আমরা যদি বর্তমান বাস্তবতায় দেখি, যে বাস্তবতায় বাজেটটি উপস্থাপিত হয়েছে, সেই বাস্তবতাটি হচ্ছে যে রাজস্ব আহরণের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে ৬-৭% কর জিডিপির হার, সেই রাজস্ব আহরণের বাস্তবতায় আমাদের মূল চ্যালেঞ্জ যেটি, অন্তত দুটি মূল চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখা এবং ব্যক্তি খাতে বিনিয়োগটাকে কিছুটা স্বস্তি দেওয়া এবং এর মাধ্যমে কিছু কর্মসংস্থান তৈরি করা। অর্থাৎ দুটো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বলা যেতে পারে কিছুটা অনেক সময় সাংঘর্ষিকও হয়ে যেতে পারে সেই ধরনের লক্ষ্যমাত্রাকে অর্জন করা একটি সীমিত সম্পদের মধ্যে। তো সেই চেষ্টাটাতে যদি আমরা দেখি, সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় মূল্যস্ফীতিটাকে কিছু মাধ্যমে কিছু একটু স্বস্তি দেওয়ার একটা চেষ্টা করার একটা প্রয়াস আমরা দেখেছি। এর পাশাপাশি যেটা আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে ব্যক্তি খাতে যে বিনিয়োগের যে জায়গাটা রয়েছে, সেই ব্যক্তি খাতে বিনিয়োগে দেশীয় শিল্পকে কিছু উজ্জীবিত করা এবং কিছু কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত কর বা অতিরিক্ত শুল্ক আরোপের যে জায়গাটা, সেই জায়গা থেকে কিছু কিছু জায়গায় অব্যাহতি দেওয়ার একটা ব্যাপার। সুতরাং সেই জায়গাগুলোর মাধ্যমে দেখা গেছে যে জনগণের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা পূরণের কিছু চেষ্টা করা হয়েছে। এখন অবশ্যই এখানে যেটি বিষয় সেটি হচ্ছে যে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাটা অর্জন করাটা কতটা সম্ভব হবে সেটি একটি বিষয়। কারণ আমাদের ঐতিহাসিকভাবে আমরা যেটা দেখে এসেছি যে রাজস্ব আহরণের যে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা থাকে সেটা পরবর্তীতে অর্জন করা যায় না। এবছর কি হবে, এবং এবছর কিছু কিছু যদিও আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে করজালকে বিস্তৃত করার চেষ্টা করা হয়েছে, সেটি একটি দেখবার বিষয় যে করজালকে বিস্তৃত করবার বিষয় কতটা সফলতা আসে। আর এর পাশাপাশি সেটি হচ্ছে যে মূল্যস্ফীতির যে বিষয়টি, এটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সাধারণ মানুষ, আমরা আসলে আপনি যার কথাই বলেন না কেন, বাজেটকে ঘিরে আসলে সাধারণ মানুষের জানা যে জায়গাটা থাকে সেটা জিনিসপত্রের দাম বাড়বে কিনা। একদম ঠিক বলেছেন আপা। এবং আপা, এই আমরা কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের হিসাব দেখেছি, সেখানে আমরা দেখলাম যে 15 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি গত মে মাসে হয়েছে। মানে আমরা একটা এই মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যেই কিন্তু আছি, এবং সেটা যে আগামীতেও খুব বেশি কমবে এটা প্রত্যাশা হয়তো করা যায় না। এবং দেখেন যে আমরা এখনো বর্ষা আসেনি, বর্ষা মৌসুম এলে জিনিসপত্রের দাম, অনেক সময় ফসল, বিশেষ করে শস্য আর কি, যেটা আমি বলছি যে শস্য নষ্ট হয়, সেগুলো থেকে নানা রকম সমস্যা হতে পারে, নানা রকম প্রেডিকশন আছে যে এবার প্রচন্ড গরম পড়ছে, সেটারও একটা অভিঘাত পড়তে পারে ফসলের উপর, ইত্যাদি নানা রকম সমস্যা আছে। তো সেই জায়গাটা থেকে আপনার কি মনে হয় যে আমরা এই মানুষের যে স্বস্তির কথা আপনি একটু বলছিলেন, যে সেই প্রচেষ্টা আছে, সেটা কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যে ধরেন করমুক্ত আয় সীমা বাড়ানোর এই যে প্রস্তাবটা, সেই জায়গাগুলো করা হয়েছে, মানুষ আসলে এই দ্রব্যমূল্য বা বৃদ্ধির ক্ষেত্রে সেই জায়গায় কি স্বস্তির ইমিডিয়েট স্বস্তি বা আগামীতে স্বস্তির পাওয়ার কোনো লক্ষণ আপনি দেখছেন কিনা এই বাজেটের মাধ্যমে? এখন একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যদি দেখি যে আপনি ঠিকই বলেছেন যে 16 মাসের মধ্যে আসলে সর্বোচ্চ আমরা মূল্যস্ফীতি দেখেছি, মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের পারদটা কিন্তু উঠছে। এখন এখানে বিষয় হচ্ছে যে দ্রব্যমূল্যের বিষয়টি তো আসলে শুধুমাত্র বাজেটের সাথে সংশ্লিষ্ট না, বাজেট রাজস্ব নীতির একটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুদ্রানীতি রয়েছে, এর পাশাপাশি সার্বিক বাজার ব্যবস্থাপনা রয়েছে। তিনটি জিনিস আসলে কিভাবে কাজ করছে। আর কিছু কিছু বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে যে যেটি নিয়ে আমাদের আলোচনা অবশ্যই আমরা ইদানিং করছি,
যে সেটি হচ্ছে যে আমাদের জ্বালানির যে দাম, অর্থাৎ বৈশ্বিক অর্থনীতির যে বিষয়টি, সেটিও কিন্তু আমাদের অর্থনীতির উপর চাপ ফেলছে। সুতরাং সবকিছু কিন্তু আমাদের মূল্যস্ফীতির উপর প্রভাব ফেলে। তো সেদিক থেকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি বর্তমানে যদি দেখি যে আমাদের বিভিন্ন 60টি গুরুত্বপূর্ণ পণ্যের উপরে উৎসে কর সেটি কমানো হয়েছে, সেটা 0.5% মানে একেবারে নমিনাল করা হয়েছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ একটি দিক যেটার মাধ্যমে অন্তত গুরুত্বপূর্ণ যে পণ্যগুলো রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কাঁচামাল এবং সেই জায়গাগুলোতে কিছু শুল্ক, কিছু কর এগুলো ছাড় দেওয়ার মাধ্যমে দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। এখন প্রশ্ন হচ্ছে যে সেটি যথেষ্ট কিনা, এটি প্রশ্ন। যে এখন যদি আমি স্বল্প মেয়াদে বলি, স্বল্প মেয়াদে বাজেটের পরে একটা জিনিসপত্রের দাম বাড়তে পারে এই ধরনের যে আশঙ্কা তৈরি হয়, এবারে বাজেটে সেরকম আশঙ্কার মতো কিছু কিন্তু নেই, যদি আমি সেটা বলি। হ্যাঁ, যে সেভাবে কিন্তু খুব কিছু কিছু জিনিস আছে, কিন্তু মূল আমরা আমাদের সাধারণ মানুষের, সাধারণ ভোক্তার যে আমাদের বান্ডেলটা রয়েছে সেখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা সেরকম দেখি না। কিন্তু যে বিষয়টি সেটি হচ্ছে যে সামষ্টিক অর্থনীতির বিচারে যদি আমরা চিন্তা করি, সেগুলো কিন্তু একটু দীর্ঘমেয়াদে বা মধ্যমেয়াদে সেটা দেখবার বিষয় রয়েছে। যেমন একটি বিষয় হচ্ছে যে আমরা যখন বাজেটের আকার যখন বড় হয়, এবং বাজেটের আকার বড় হওয়াটাকে আমি অযৌক্তিক বলছি না, এটা যৌক্তিক। তার কারণ হচ্ছে যে আপনি যদি কিছু উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে চান তাহলে বাজেটের আকার আপনাকে বাড়াতে হবে, কিন্তু এই বাজেটের বড় আকারের বাজেট কিন্তু অনেক সময় দেখা যায় যে স্বাভাবিকভাবে মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। এবং এই মূল্যস্ফীতিকে উস্কে দেওয়ার এই বিষয়টা সেই জায়গাগুলোর সাথে সেটি একটি বিষয়, যে সুতরাং এই জায়গাটাতে একটা লক্ষ্য রাখা খুব জরুরি। অর্থাৎ এখন এখানে যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মূল্যস্ফীতির বিষয়টাকে কিছুটা আমি বলবো যেটার সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে যে আমাদের সামাজিক সুরক্ষা খাত। সামাজিক সুরক্ষা খাতে যখন কিছু সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া, টিসিবির পণ্যের মাধ্যমে সেখানে বরাদ্দ কিছু বাড়ানো, আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এই ধরনের কার্ডের কথা শুনছি, সেখানে কিছু স্বস্তি দেওয়ার একটা জায়গা। তো মূল বিষয়টাই যেটা, কিন্তু মূল্যস্ফীতির পারও, দ্রব্যমূল্যের পারও যেহেতু ঊর্ধ্বগামী, সুতরাং এটি আসলে যথেষ্ট কিনা এই যে প্রচেষ্টাগুলো সেটি একটি দেখবার বিষয়। কিন্তু একেবারে স্বল্প মেয়াদে যদি বলি, স্বল্প মেয়াদে যে আমাদের তো আসলে আলোচনার বিষয়টা থাকে যে বিভিন্ন শুল্ক, মূসক, এগুলো আমদানি শুল্ক, এগুলোর মাধ্যমে আসলে দ্রব্যমূল্য বাড়তে পারে কিনা, আরো বাড়তে পারে কিনা, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেগুলো খুব একটা বাড়ানো হয়নি বা কিছুটা কোনো কোনো ক্ষেত্রে কমানো হয়েছে। এটি হচ্ছে ইনফ্লেশনকে কমানোর জন্য একটা টুল হিসেবে কাজ করেছে। কিন্তু ওই প্রশ্নটা থেকে যায় যে সেটা যথেষ্ট কিনা। তার কারণ হচ্ছে যে সামষ্টিক অর্থনীতির অনেক কিছু বিষয় রয়েছে এবং আরো আরেকটি বিষয় আছে যে বাজেটের যে ঘাটতি আছে, সেই ঘাটতিটাকে মেটানোর জন্য আভ্যন্তরীণ খাত থেকে যখন ঋণ নেওয়া হয়, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংক পরবর্তীতে টাকা ছাপায়, এবং এটি কিন্তু আবার মুদ্রা সরবরাহ বাড়িয়ে এটা কিন্তু আবার মূল্যস্ফীতিকে উস্কে দেয়। কারণ মূল্যস্ফীতির বিষয়টা আসলে শুধুমাত্র বাজেট কেন্দ্রিক না, কারণ এখানে রাজস্ব, সার্বিক রাজস্ব নীতি রয়েছে, মুদ্রা নীতি রয়েছে, বাজার ব্যবস্থাপনা, এবং সবকিছু মিলিয়ে আসলে মোটা দাগে আসলে আমাদের মূল্যস্ফীতিটার বিষয়ে যে অনেক কিছু কম্পোনেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু নির্ধারণ করবে যে লক্ষ্যমাত্রাটা নেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রার কতদূর কাছে আমরা যেতে পারি। এই যে লক্ষ্যমাত্রার কথা বললেন, একটু আগে আপনি রাজস্ব খাতের লক্ষ্যমাত্রার ব্যাপারটা উল্লেখ করছিলেন, এবং সেই জায়গায় আমরা দেখছি সেখানে কিন্তু বেশ মানে বড় ধরনের একটা কি বল উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের সর্বোচ্চ আমরা যদি দেখি যে 2022 সালে 25% মতো, মানে কোনোবারই কিন্তু সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। তাহলে কেমন করে আমরা নিশ্চিত হলাম যে এই লক্ষ্যমাত্রা আসলে মানে আমরা অর্জন করতে পারবো? এবং সেটা যদি না করতে পারে, আপনার যে কথাটা আপনি বলছেন, তখন কিন্তু সরকার ব্যাংকগুলোর কাছে মানে পাতবে আর কি, এবং তাতে করে মানে অবশ্যম্ভাবে এটাই ঘটে যে তখন কিন্তু বিনিয়োগকারীরা আর সেই জায়গাটাতে মানে অন্তত বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় ধরনের চাপ সৃষ্টি হবে। তো সেই জায়গাটাতে আপনি কতটুকু মনে করছেন যে এই সমস্যাগুলো তৈরি হতে পারে কিনা? হ্যাঁ, এই সমস্যাগুলো তৈরি হওয়ার তো একটি বিষয় আছে, কারণ আমরা যদি একেবারে ঐতিহাসিক ভাবে দেখি যে আমাদের রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রাগুলো স্থির করা হয় সেটি কিন্তু পরে বছরের শেষে কিন্তু আমরা ফলাফলগুলো খুব একটা ইতিবাচক দেখি না। তো এখন এই বছর রাজস্ব খাতের সার্বিক সংস্কারটা কতটুকু করা হবে সেটি একটি দেখবার বিষয়, এবং সেখানে আমরা যেটাকে বলি যে কর ব্যবস্থাপনা, রাজস্ব ব্যবস্থাপনা, সেই জায়গাটাতে বড় পরিবর্তন কি হবে, অর্থাৎ এই পরিবর্তনগুলো শুধু নীতি যায় না, বরঞ্চ এই পুরো
প্রক্রিয়ার ক্ষেত্রে আসলে আপনি কিভাবে স্বচ্ছতা নিশ্চিত করছেন, কিভাবে করজালটাকে কতটুকু বিস্তৃত করতে পারছেন, এই বিষয়গুলো। করজালকে বিস্তৃত করবার জন্য আমরা দু একটা জিনিস দেখতে পাচ্ছি, যেমন টিআইএন, বিআইএন, হ্যাঁ, এই জায়গা এগুলোকে বাধ্যতামূলক করার যে বিষয়টা, অর্থাৎ আপনি ব্যাংক হিসাব খুলতে গেলে আপনার টিআইএন লাগবে, কিন্তু টিআইএন লাগবে, কিন্তু এখানে কিন্তু আবার ট্যাক্স রিটার্নের বিষয়টাও কিন্তু আছে, হ্যাঁ, কারণ আমরা জানি যে আমাদের 1 কোটির বেশি মানুষ কিন্তু টিআইএন আছে, কিন্তু ট্যাক্স রিটার্ন দেয় কিন্তু হচ্ছে খুব কম, 40-45 লাখ মানুষ, হ্যাঁ, যেটা কিন্তু আমাদের এই 18 কোটির দেশে এটা কিন্তু খুবই অস্বাভাবিক একটা বিষয়। এখন এই জায়গাগুলোতে আসলে দেখবার বিষয় যেটা, সেটা হচ্ছে যে কর ব্যবস্থাপনা এখানে আসলে একটা ডিজিটালাইজেশন একটা খুব বড় একটা জায়গা। এর পাশাপাশি রাজস্ব আহরণের ক্ষেত্রে আরো কিছু কিছু জায়গা আসলে খুঁজে বের করার দরকার আছে, এবং সেখানে যদি বলি যে সরকারের কিন্তু আয় বাড়ানোর জন্য যে সরকারের বিভিন্ন ধরনের কন্টিনজেন্সি লায়াবিলিটি থাকে, বা এই ধরনের কিছু কিছু বিষয় থাকে, বিভিন্ন জায়গায় দায় থাকে, সেই দায়গুলো সরকার যদি নিতে পারে। এর পাশাপাশি আমাদের বিভিন্ন স্টক এক্সচেঞ্জে যে আমাদের সরকারের বিভিন্ন স্টক গুলো রয়েছে, সেই জায়গাগুলো, এই ধরনের বিভিন্ন কয়েকটা জায়গা আছে, সেই জায়গাগুলো থেকে ছোট 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 জায়গা হলে সেগুলো থেকে আয় বাড়ানো জায়গা আছে, সেই কাজটা করতে পারবে কিনা। এবং রাজস্ব বোর্ডের, জাতীয় রাজস্ব বোর্ডের আমরা এতদিন যেটা দেখেছি যে সেখানে খুব বড় ধরনের পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাইনি, যে করের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে বড় ধরনের, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। সুতরাং ওইখানে যদি বড় পরিবর্তন না আসে, করজাল বিস্তৃত করার কিছু চেষ্টা না হচ্ছে। আরেকটা চেষ্টা হচ্ছে যে খুচরা বিক্রেতা যারা রয়েছে তাদেরকে 1000-2 টাকা করে একটা টাকা দিতে হবে, কর পরিশোধ করতে হবে, তো সেটার মাধ্যমে আসলে আরেকটু করজালকে, ছোট ছোট হলেও করজালকে বিস্তৃত করার চেষ্টা। সুতরাং এই করজালকে বিস্তৃত করার কিছু চেষ্টা আছে, কারণ আমরা সবসময় কিন্তু এটা বলে আসছি যে করজাল যদি বিস্তৃত না হয়, কারণ 40-45 লাখ মানুষ ট্যাক্স রিটার্ন সাবমিট করছে, এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার। তো সেই জায়গাটাতে কিছু চেষ্টাটা করা হয়েছে, কিন্তু এটার পাশাপাশি কিন্তু আরো কিছু বিষয় আছে, যেমন উত্তরাধিকার কর আছে, সম্পদ কর আছে, হ্যাঁ, সারচার্জ আছে, অতি ধনীদেরকে ট্যাক্স স্ল্যাবে কিছু পরিবর্তন করা হয়েছে, এবং মূল বিষয়টা হচ্ছে এটা যথেষ্ট কিনা। যথেষ্ট তখনই হবে যদি কর ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের সংস্কার করা সম্ভব হয়। সেই সংস্কার করবার লক্ষ্যে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে, আমি বলবো যে আগামী 3-4 মাসে সেটি কিন্তু একটি দেখবার বিষয়। দর্শকের একটা প্রশ্ন এসেছে যে এই যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য টিআইএন এর বাধ্যবাধকতা যে তৈরি করা হলো, এতে করে কি মানে মানুষ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একটু বিরূপ হবে কিনা, এই ধরনের কোনো শঙ্কা আছে কিনা, কি মনে হয় আপনার? একটা বিষয় হচ্ছে যে টিআইএন বাধ্যতামূলক, কিন্তু ট্যাক্স রিটার্নটা কিন্তু বাধ্যতামূলক এরকম বলা হয়নি, হ্যাঁ, কারণ টিআইএন আছে কিন্তু ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছে না, সেটা কিন্তু সেই বিষয়টা আমরা দেখেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু কিছু ছাড়ের ব্যাপারও আছে, কিছু কিছু যেমন শিক্ষার্থীদের ক্ষেত্রে, একেবারে অল্প যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ছাড়ের ব্যাপার আছে। এখন এই জায়গাটাতে কিছু অবশ্যই সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আশঙ্কা কাজ করতে পারে, সেই আশঙ্কাটাকে নিয়ে চিন্তা করে হয়তো কিছু প্রস্তাবনা দেওয়া যেতে পারে, কিছু পরিমার্জনা করা যেতে পারে, পরিমার্জনা করার অবশ্যই সুযোগ আছে, সেটা করা যেতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে যখন নতুন হিসাব খুলবে সেই হিসাবের হয়তো বলা যেতে পারে যে এত টাকার ঊর্ধ্বে থাকলে তখন তাকে ট্যাক্স রিটার্নের দিকে যেতে হবে, বা এই ধরনের কিছু বলার মাধ্যমে কিছুটা স্বস্তি দেওয়া যেতে পারে। তাহলে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটা আশঙ্কা কাজ করতে পারে, এবং সেটা ব্যাংক থেকে বিমুখ করবার একটা প্রবণতা তৈরি হতে পারে, যেটা আমরা কখনোই চাইবো না। আমরা আর্থিক অন্তর্ভুক্তিটা চাইবো। এখানে একটা বিষয় যে আমাদের বেসরকারি বিনিয়োগ কিন্তু দীর্ঘদিন ধরে স্থবির, আপনার অর্থনীতিবিদরা এই নিয়ে কথা বলেন। আপনার কি মনে হয় যে বাজেটে এমন ধরনের পদক্ষেপ আছে যেটা কিনা এই বিনিয়োগকে মানে ত্বরান্বিত করতে পারে, আকৃষ্ট করতে পারে, বিনিয়োগ স্থবির যে বিনিয়োগ তাকে মানে স্থবিরতা কাটাতে পারে, এরকম সুনির্দিষ্ট আপনি কিছু বলবেন যে এরকম আছে? একটা বিষয় আছে যে বিনিয়োগের কথা যদি বলি, সেখানে একটা বিষয় নিয়ে আমরা সবসময় আলোচনা করি, সেটা হচ্ছে মুদ্রানীতিতে আমাদের পলিসি রেট বা নীতি সুদের হার, এবং ব্যবসায়ীরা ঋণ নিতে হলে কতটুকু সুদ দিতে হয় সেটি মুদ্রানীতির একটা বিষয়। তো সেই জায়গাটাও একটু দেখবার বিষয় আছে যে মুদ্রানীতিটা কেমন হয় এবছর। কিন্তু এটির বাইরে একটা খরচ যখন আমরা বলি, তখন ব্যবসা সহজীকরণের যে বিষয়টি এবং ব্যবসা করবার যে খরচ বলতে শুধু টাকার অঙ্কে খরচ না, সেই খরচটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা
জটিলতার বিষয় রয়েছে। এর পাশাপাশি যেটি রয়েছে সেটি হচ্ছে যে গ্যাস, তেল, বিদ্যুৎ এগুলোর ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা রয়েছে, এই পুরো জায়গাগুলো কিন্তু আসলে ব্যবসায়ীদেরকে চাপের মধ্যে ফেলে। এখন এবছরের বাজেটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রণোদনা, কিছু ছাড় দেওয়ার মাধ্যমে দেশীয় শিল্পকে কিছু উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে, যেটি হয়তো দেশীয় শিল্পে যে নতুন যারা উদ্যোক্তা বা যে দেশীয় শিল্পে যারা কাজ করছেন দেশীয় বিভিন্ন পণ্য নিয়ে, তাদেরকে হয়তো উৎসাহিত করতে পারে। সুতরাং এটি আমি বলবো যে একটা ইতিবাচক দিক হতে পারে। তবে এর পাশাপাশি আবার এটাও মনে রাখতে হবে যে আমাদের এই সার্বিক বাস্তবতার বিবেচনায় আমাদের যদি সরকার যদি আবার ব্যাংক খাত থেকে ঋণ নেয়, তখন কিন্তু ব্যক্তি খাতে আমাদের কিন্তু তারল্যের এমনিতেই অভাব রয়েছে, সেটি কিন্তু আবার একটা চাপ পড়তে পারে। আর বৃহৎ শিল্পের বিনিয়োগের আমি যেটা বলবো যে এখানে আসলে যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বৃহৎ শিল্পের চাইতেও আমাদের গুরুত্বটা আসলে দিতে হবে ক্ষুদ্র কুটির শিল্প। কারণ ক্ষুদ্র কুটির শিল্প এমন একটি জায়গা, এটা আসলে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য ভীষণ জরুরি। এই জায়গাগুলোতে আমরা কিছু প্রণোদনার কথা দেখছি, এবং আমি যেটা বললাম যে দেশীয় শিল্পের ক্ষেত্রে কিছু প্রণোদনা। তবে এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নীতি সহায়তার ব্যাপারটা, এবং পুরো প্রক্রিয়াটাকে সহজ করা, এবং বিপণন ব্যবস্থার কিছু বিষয় রয়েছে। সেই বিপণন গুলো অর্থাৎ গ্রামীণ অর্থনীতির সাথে সংযুক্ত যারা রয়েছে, গ্রামীণ উদ্যোক্তা যারা রয়েছে, নারী উদ্যোক্তা যারা রয়েছে, এবং এর পাশাপাশি আমরা যদি দেখি যে গ্রামীণ তরুণ যারা রয়েছে, তাদেরকে আমরা কৃষিভিত্তিক অর্থনীতির আমি বলবো যে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে কিন্তু অনেকেই কিন্তু আগ্রহী, এবং সেখানে উদ্যোক্তা হতেও কিন্তু অনেকে চান। সেই জায়গায় আসলে বাজেটকে কেন্দ্র করে শুধু বরাদ্দ বলবো না, কিন্তু এই পুরো প্রক্রিয়াগুলোকে সহজ করার যে বিষয়টা, সেটা করাটা জরুরি। এবং এই জায়গাতে অবশ্য একটা কথা বলবো যে আমরা একটু যেটা দেখলাম সেটা হচ্ছে যে ব্যবসাকে সহজ করবার জন্য কিছু প্রক্রিয়ার কথা এবং কিছু উদ্যোগ নেওয়ার কথা অর্থমন্ত্রী বলেছেন। সুতরাং এই উদ্যোগগুলো যদি, যেটা ওয়ান স্টপ সার্ভিসের মতো কিছু উদ্যোগ, এই উদ্যোগগুলো অর্থাৎ আমলাতান্ত্রিক জটিলতা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি এবং প্রক্রিয়াটাকে যদি সহজ করতে পারি, এবং আরেকটি বিষয় হচ্ছে যে নিরাপত্তার বিষয়টি, এবং গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সেটাকে সহজ করা যে প্রক্রিয়া, সেখানে কিছু ইঙ্গিত আমরা বাজেটে দেখেছি। এটা আসলে কতটা ইমপ্লিমেন্টেশনটা কতটা দ্রুত হয় এবং কতটা স্মুথলি হয়, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে কাজ করবে ব্যবসায়ীদের ক্ষেত্রে। আর কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো পরিবর্তন আনা হয়নি। মূলত ব্যবসায়ীদের এবং বিশেষ করে যারা দেশীয় শিল্প নিয়ে কাজ করেন, তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার একটা চেষ্টা আছে এখানে। একটা বিষয় যে বাজেটের শুরুতে আপনি দেখেন গোটা দশেক অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে, আমরা বলতে পারি যেটা হয়তো তাদের রাজনৈতিক দর্শনের অংশ। সেই জায়গাটাতে যদি আমি শিক্ষার কথা বলি, সেখানে বলা হচ্ছে সেই সার্বজনীন শিক্ষার ব্যবস্থার ত্বরান্বিত করার কথা। আমাদের সার্বজনীন শিক্ষার কিন্তু সেই গুণগত শিক্ষার জায়গাটা থেকে আমরা দেখা যাচ্ছে যে প্রতি উপজেলায় সরকারি কলেজ, প্রতিটা জেলায় একটা করে বিশ্ববিদ্যালয়, সেগুলো করা হচ্ছে সার্বজনীন ভাবে। এইভাবে মানে মানহীন শিক্ষাকে হয়তো অনেক ক্ষেত্রে মানে কি বলবো যে উদ্দীপিত করা হচ্ছে, কিন্তু শিক্ষার মানের ব্যাপারটা এটা কিন্তু দীর্ঘ সময় ধরে চলে আসছে। সেই মানের জায়গাটাতে কিন্তু খুব সুনির্দিষ্ট কিন্তু পরিকল্পনা নেই। আমি জানি না আপনি এই ব্যাপারটাতে কি বলবেন। হ্যাঁ, শিক্ষার আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছেন, যে একটি বিষয় হচ্ছে যে শিক্ষা খাতে বরাদ্দ, যেটা এবার আমরা দেখলাম যে 2% বরাদ্দ করা হয়েছে, সেটি জিডিপি, যেটি কিছুটা বেড়েছে, যেটা একটা ইতিবাচক দিক এই ব্যাপারে যে বিষয়টি। কিন্তু এটি অর্থাৎ বরাদ্দটা হচ্ছে যদিও আশানুরূপ বাড়েনি, তারপরে কিছুটা বেড়েছে, কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে গুণগত মান। কারণ শিক্ষা বাজেট বরাদ্দর একটা বড় অংশই কিন্তু চলে যায় অবকাঠামো, এবং আরেকটি যায় যেটি অবশ্য জরুরি, সেটি হচ্ছে যে পরিচালন ব্যয় হিসেবে বিভিন্ন বেতন ভাতা এগুলোর বিষয়। এখন এই জায়গাটাতে যেটা গুণগত মানে যে জায়গাটা, সেখানে কিছু গবেষণার ক্ষেত্রে বরাদ্দ যেমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, এর পাশাপাশি উদ্ভাবনী শিক্ষার ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি আনা, সেই বিষয়টি, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং শিক্ষকদের ক্ষেত্রে অর্থাৎ যারা আসলে মেধাবী
মেধাবী তারা যাতে শিক্ষকতাটাকে পেশা হিসেবে নিতে পারেন। এবং আমি বিশেষভাবে বলবো যে প্রাথমিক শিক্ষাটা আমাদের জন্য, প্রাথমিক শিক্ষাটা ভীষণ জরুরি। এবং মানসম্পন্ন শিক্ষা, সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা এমন ধরনের শিক্ষা যেখানে যেটা শেখানো হচ্ছে সেই শেখানোটা, অর্থাৎ আমাকে যদি একটা অঙ্ক শেখানো হয়, সেই অঙ্কটা আমি ক্লাস 5 এর যে বাচ্চাটাকে যে অঙ্কটা শেখানো হচ্ছে সেই অঙ্কটা যেন সে করতে পারে। কারণ অনেক সময় আমরা দেখেছি যে ভাষাগত দিক থেকে বা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির দিক থেকে অনেক সময় দেখা যায় যে সে হয়তো ক্লাস পাস করে যাচ্ছে, কিন্তু তার কিন্তু ওই ক্লাসের সমানুরূপ শিক্ষা কিন্তু সে তার হচ্ছে না। তার মানে গুণগত মানের প্রশ্ন। এখানে কিন্তু ভালো শিক্ষক এবং ভালো শিক্ষকদের জন্য প্রশিক্ষণ দরকার, যেমন রয়েছে আধুনিক বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ধরনের টেকনোলজিতে তাদেরকে প্রশিক্ষিত করার ব্যাপার আছে। এবং মেধাবী ছেলে মেয়েরা যাতে শিক্ষক হিসেবে আসেন, বিশেষ করে প্রাইমারি বিদ্যালয়গুলোতে শিক্ষক হিসেবে আসেন, সেটার জন্য তাদেরকে আকৃষ্ট করবার জন্য কিন্তু প্রণোদনা বলবো না, কিন্তু সেটার জন্য নীতি নির্দেশনার দরকার আছে। এবং এই জায়গাটা আমার মনে হয় সবচেয়ে জরুরি। কারণ আমরা যদি উচ্চশিক্ষার কথা বলি, তো উচ্চশিক্ষার একটা জায়গা, অবশ্যই একটা গবেষণার একটা জায়গা আছে, সেখানে বিজ্ঞান শিক্ষার জন্য ল্যাব এটসেট্রা অনেক কিছু দরকার আছে। কিন্তু প্রাথমিক শিক্ষা যেটা, এটা তো একেবারে আমাদের ভিত্তিটা তৈরি করে দেয়। সুতরাং এই ভিত্তিটা তৈরি করার জন্য ভালো শিক্ষক খুব জরুরি। আমি শিক্ষার দিকে এলাম, মানে কথা আমরা শেষ করলাম। এখন স্বাস্থ্যের ক্ষেত্রে যদি দেখেন যে প্রতিটা উপজেলায় একটা করে মানসম্পন্ন স্বাস্থ্য কর্মীর কথা বলা হয়েছে, ইউনিয়ন ভিত্তিক। কিন্তু এই যে আবার কিন্তু সেই অবকাঠামোর ফাঁদের মধ্যে পড়ে গেলাম আমরা। হ্যাঁ, এখানেও দেখেন আমাদের ইতিমধ্যেই কমিউনিটি ক্লিনিক আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স আছে। তো সেই জায়গায় কিন্তু সবকিছু, অনেক কিছু আছে আর কি, কিন্তু সেই গুণগত মানের চিকিৎসা সহায়তাটা নেই, পরিষেবাটা নেই, চিকিৎসা পরিষেবা নেই। এখানে কিন্তু সেই পুরনো ভাবে আবার সেই অবকাঠামোর দিক চলে যাওয়া হয়েছে। সেখানে গুণগত দিকটার কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে আমি বলছি, আপনি হয়তো লক্ষ্য করেছেন, আপনার কাছে মনে হয়েছে যে গুণগত মান বৃদ্ধির জন্য কোনো কিছু করা হয়েছে অবকাঠামো ছাড়া? গুণগত মানের না, গুণগত মানের যে বিষয়টা, সেই জায়গাটাতে আমাদের একটা জিনিস হচ্ছে, আমাদের স্বাস্থ্য খাতে যদি আমি বলি, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে বিভিন্ন চিকিৎসার খরচ, সরঞ্জামের খরচ অবকাঠামোর ক্ষেত্রে, কিন্তু গুণগত মানের জায়গাটা এখানে একটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য দুটোতেই আমি বলতে চাই। সেটা হচ্ছে যে এখানে আসলে বাজেট একটি বিষয়, কিন্তু সেই সংশ্লিষ্ট নীতি প্রণয়ন যখন করা হয়, বাজেটে আপনি বরাদ্দ দিচ্ছেন, এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে প্রকল্প কি ধরনের আছে। অর্থাৎ উন্নয়ন প্রকল্প, আমরা যখন বার্ষিক উন্নয়ন কর্মসূচি গুলো দেখি, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এই বছরে এই বাজেটে, প্রস্তাবিত বাজেটে আসলে কি কি ধরনের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আছে যেটি আসলে স্বাস্থ্য খাতের গুণগত মানের জন্য সহায়তা করবে, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গাটাতে যে আমরা খুব বেশি পরিবর্তন দেখতে পেয়েছি, এবং সেই জায়গাটাতে খুব বড় ধরনের একটা পরিবর্তন কিন্তু দরকার, এবং সেই পরিবর্তনের দিকে যাওয়াটা কিন্তু জরুরি, কিন্তু সেটা কিন্তু এখনো দেখতে পাচ্ছি। এবং আমরা যখনই কথাটা বলছি তখন হচ্ছে আমাদের 600 বাচ্চা মারা গেছে, 600 শিশু মারা গেছে, এবং এমন একটা রোগে মারা গেছে যে রোগটা আমরা ভুলতে বসেছিলাম। বাংলাদেশ গত 8-10 বছরে হামের মৃত্যু তো দূরের কথা, হামের সংক্রমণ কিন্তু মানে 150-200-র মধ্যে ছিল, সেটা এখন 70,000 পার হয়ে গেছে, আপনি জানেন। তো সেই জায়গাটাই আসছে যে আমরা যদি, এবং এই সরকার শুরু থেকেই কিন্তু এই অসুখগুলো পেয়েছে আর কি, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি সেই ম্যানেজমেন্টটাও সেই আকারে ভালোভাবে হয়নি। সেই জায়গাটা কিন্তু উন্নত এবং উন্নত মানের চিকিৎসা, উন্নত চিকিৎসা পরিষেবা, তো সেটাকে আমরা খুব বেশি করে, আমি জানি না এই জায়গাটা আপনিও বলছেন যে খুব বেশি করে আসলে তার কোনো লক্ষণ এই জায়গাটা আসলে খুব বেশি করে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের যেটা দেখা যায়, যে আপনি যেটা বললেন যে কয়েকটা জিনিস আমি বলবো যে ইতিবাচক দিক, যে কিছু কিডনি রোগী এবং আমি যেটা বলবো অসংক্রামক ব্যাধি যেগুলো রয়েছে, সেগুলোর আকার যেহেতু বেড়ে গেছে, সুতরাং সেগুলোর জন্য কিন্তু কিছু স্বস্তি দেওয়ার জন্য সাধারণ মানুষকে চেষ্টা করা হয়েছে। কিন্তু এখানে যেটা আপনি যেটি বললেন, যে সেটা হচ্ছে তার মানে এই যখন আমরা টিকাদান কর্মসূচির কথা বলি, বা কিছু কিছু গুরুত্বপূর্ণ কিছু কিছু সংক্রামক রোগের কথা বলি, তখন সেই জায়গাগুলোতে কিন্তু সার্বিক ব্যবস্থাপনাটা ভীষণ ভীষণ জরুরি। এবং এই সার্বিক ব্যবস্থাপনার জায়গায় কাজ করবার জন্য কি ধরনের প্রকল্প রয়েছে এবং কি ধরনের নীতি সহায়তা রয়েছে, সেটা কিন্তু স্বাস্থ্য খাতকে কিভাবে আমরা 1 বছর পরে বা 2 বছর পরে আমরা কিভাবে দেখবো, 1 বছর পরে মানে পরবর্তী বাজেটের আগে কিভাবে দেখবো, সেটাকে নির্ধারণ করবে। এবং সেই জায়গাটাতে আসলে দেখার দরকার
হচ্ছে যে শুধু হাসপাতাল করলে হবে না, সেই হাসপাতালগুলো যে চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসকদের মান, আবার আমি গুণগত মানের কথায় আসছি, এবং সেখানে আরো একটা বিষয় হচ্ছে যে যন্ত্রাংশ থাকাটাও কিন্তু জরুরি, মেডিসিন এবং সেটি আসলে হাতের নাগালের মধ্যে। কারণ অনেক সময় আমরা দেখতে পাই যে সবাই কিন্তু দেখা যায় যে গ্রাম থেকে একজন রোগী, তিনি অনেক সময় আমরা কিন্তু এটাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বেসরকারি ক্লিনিকে এসে অনেক টাকা দিয়ে কিন্তু চিকিৎসা করাচ্ছেন। হ্যাঁ, এবং এই যে তার কারণ আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার অন হেলথ এটা অসম্ভব রকমের হাই, এবং এই জায়গাটাতে তার মানে এখানে একটা স্বস্তির জায়গা বা গুণগত মানের জায়গা কিন্তু বড় ধরনের শঙ্কা আছে, এবং মানুষ কিন্তু স্বস্তি খুঁজতে সে কারণে ঢাকায় আসে, বেসরকারি ক্লিনিক গুলোতে যায়। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একজন দরিদ্র রোগীর পক্ষে, দরিদ্র কেন, মধ্যবিত্তর পক্ষে বিশাল ধরনের একটা চাপ তৈরি করে। সুতরাং যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে অবকাঠামো প্রকল্পগুলোকে দেখার দরকার, এবং প্রকল্পগুলোতে শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন না, যেটা জরুরি সেটা হচ্ছে একটি হচ্ছে যে যথেষ্ট সংখ্যক আসলে যন্ত্রপাতি, পরীক্ষার উপকরণ সেগুলো আছে কিনা, এবং সমন্বিত ব্যবস্থাপনাগুলো আছে কিনা, এবং চিকিৎসক যারা রয়েছে সেই ভালো চিকিৎসকদের আমরা দিতে পারছি কিনা, বিশেষ করে গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে সেই জায়গাগুলো। আচ্ছা, আপনি মানে কয়েকটা বিষয় বললেন, যেমন ধরেন বেশ কিছু ইতিবাচক দিকের কথা আমরা বলেছি, নিঃসন্দেহে সেগুলো আছেই, করমুক্ত আয়ের সীমা থেকে শুরু করে, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর ক্ষেত্রে কোথাও করে ছাড় দেয়া, শুল্কে ছাড়, এই জিনিসগুলো আছে। তার মানে আসলে এক ধরনের মানে স্বস্তি দেওয়ার একটা প্রচেষ্টা আছে, যে আপনার কথা আমি যেটা বুঝতে পারছি। এবং কিন্তু আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে এইগুলো আসলে বাস্তবায়ন করব কেমন করে, যেমন একটা উচ্চাভিলাষী মানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেই জায়গায় কৌশলগত দিকের কি মানে মানে অভাব আছে, মানে ক্ষুরোধার কৌশলগত দিকের অভাব আছে বলে আপনার মনে হয়? মানে কৌশলটা সঠিকভাবে মানে বিশ্লেষণ করা হয়নি, বা নির্ধারণ ওই লক্ষ্যটা ঠিক মতো নেই, এইরকম কি মনে হচ্ছে? একটি বিষয় হচ্ছে যে এটা হচ্ছে দুটো দিক, একটা হচ্ছে একদিক থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, আরেক দিকে হচ্ছে অর্থনীতির গতি হ্যাঁ, এবং কর্মসংস্থান তৈরি করা। এখন এই দুটো জিনিস করা একই সাথে যদি আমাদের করতে হয়, তাহলে যেটি বিষয় হচ্ছে যে সেইটার সাথে সংশ্লিষ্ট যে রাজস্ব এবং পুরো ব্যবস্থাপনা এবং পুরো স্ট্রাকচারটা সেরকম হতে হবে। এবং সেই জায়গাটাতে যে বিষয়টা সেটা হচ্ছে যে একটি বিষয় আমি বলি, যেটা হচ্ছে যে আমরা যখন বাজেট নিয়ে কথা বলি তখন কিন্তু বাজেটের আসলে বাস্তবায়ন কতটুকু হলো সেই সংখ্যাটাই যদি আমরা দেখি, সেটা কিন্তু একটা বিষয়। আমরা আজকে বলছি যে আমাদের শিক্ষা খাতে যে বাজেটের যে লক্ষ্যমাত্রা বা বাজেটের যে বরাদ্দ, স্বাস্থ্য খাতে, আমরা যদি আগামী বছর এই সময়ে যে কথা বলি সেটি একটি দেখবার বিষয় হচ্ছে যে বাস্তবায়ন আসলে কতটুকু হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় খুব গুরুত্বপূর্ণ প্রকল্প সেগুলো বাস্তবায়নের হার খুবই নিম্নগামী। অর্থাৎ সরকারি যে ব্যয়, সেই ব্যয়ের ব্যবস্থাপনাটা ঠিক করতে হবে, এবং সেই জায়গাটাতে কিন্তু পরিবীক্ষণটা ভীষণ জরুরি, এবং এই পরিবীক্ষণের বিষয়ে যদি সরকার জোর দেয় সেটা আমার মনে হয় খুব জরুরি। একটু পরিচালন ব্যয়টার কথা বললো, দুর্নীতি তো আছে, কিন্তু পরিচালন ব্যয় কিন্তু খুব বড় ধরনের একটা সমস্যা, মানে এখানে কিন্তু দক্ষতার অভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগে থেকেই। এটা আপনি কিছু বলবেন এই বিষয়ে? হ্যাঁ, পরিচালন ব্যয়ের মধ্যে একটা বিষয়, একটা তো হচ্ছে যে আপনি যদি পরিচালন ব্যয়ের একটা জিনিস দেখেন সেটি হচ্ছে যে আমরা আমাদের সার্বিকভাবে যে কিন্তু সেই জায়গাটা চলে যাচ্ছে, এবং সেই জায়গাগুলোতে কয়েকটা জায়গা যদি বলি, একটা হচ্ছে উন্নয়ন ব্যয়ের কথা, একটা পরিচালন ব্যয়ের কথা। পরিচালন ব্যয়ের একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কৃচ্ছ্রতা সাধন করা জরুরি, এবং আমাদের কিছু কাটছাট করারও দরকার আছে। হ্যাঁ, এবং এই কাটছাট করার ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে যে আমাদের আসলে দক্ষতাটা বাড়ানো দরকার। হ্যাঁ, এই দক্ষতা বাড়ানো, কৃচ্ছ্রতা সাধন, এবং কিছু কিছু জায়গায় আমাদের যেমন শুল্ক বা কর, সেই জায়গাতেও কিছু পরিবর্তনের দরকার আছে। তো এই জায়গাগুলোর একটা বিষয় যেমন আছে, আর এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের সুদের জন্য যে অর্থটা আমাদের দিতে হবে, এটা আভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণের জন্য, এটা একটা বিশাল একটা চাপের একটা জায়গা। এবং এই চাপের জায়গাটা, অর্থাৎ আমাদের যখন আমাদের যদি রাজস্ব, এই কারণে বারবার আমাদের আলোচনাটা রাজস্ব আহরণ নিয়ে চলে আসে, কারণ আমাদের রাজস্ব আহরণের সক্ষমতা যদি আমরা বাড়াতে না
পারি, তাহলে কিন্তু আমাদের ঘাটতি মেটানোর জন্য ঋণ নিতে হবে এবং এই ঋণের সুদ আবার পরবর্তী আমাদের মেটাতে হবে এবং অন্যান্য সমস্যাগুলো তো আছে। এবং এটি কিন্তু আসলে সবচাইতে বড় জটিল বিষয়। অর্থাৎ আমাদের ক্ষেত্রে, আমাদের ব্যয়ের ক্ষেত্রে যদি বলি, আজকে বাজেটকে নিয়ে কিন্তু ব্যয়ের ক্ষেত্রে যে আলোচনা, সেই আলোচনাগুলো যদি আপনি শোনেন এবং কথা বলেন, তাহলে মোটামুটি ভাবে ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতে আমাদের বেশ গুরুত্বপূর্ণ কিছু আমরা দেখেছি। তো সেই জায়গাগুলোতে কিন্তু একটা স্বস্তির একটা জায়গা আছে, কিন্তু ইস্যুটা কিন্তু আমাদের আয় ব্যবস্থাপনা যদি আমাদের বড় ধরনের পরিবর্তন না আসে, তখন কিন্তু আবার ওই যে বৈদেশিক ঋণ এবং আভ্যন্তরীণ ঋণের একটা চাপ কিন্তু একটা পড়বে। এটা একটা জায়গা। আর একটা কথা যেটা বারবারই আসে, সেটা হচ্ছে যে আমাদের একটা আশার জায়গা থেকে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পগুলো, কারণ বরাদ্দের কথা যখন আমরা বলি, আমরা তো আসলে পরিচালন ব্যয়ের যে জায়গাটা, সেটা তো আসলে সাধারণ মানুষের চিন্তার বিষয় না। আমাদের সাধারণত চিন্তার বিষয়টা থাকে যে প্রকল্পগুলো কি হচ্ছে, সেগুলো কতটা আসলে উন্নয়নের দিকে লক্ষ্যমাত্রাকে অর্জন করতে পারছে। এবং সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বারবারই আমাদের যে সমস্যাগুলো আমরা দেখি, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে খাতগুলো আছে, সেই খাতে যদি আমরা দেখি যে 40%, 45% সেই ধরনের এডিপির বাস্তবায়ন হচ্ছে হয়তো মে মাসে। যে তো এই যে, এবং সব কিন্তু দেখা যায় বাস্তবায়নের হারটা খুব বাড়ে হচ্ছে এপ্রিল মে মাসের দিকে। হ্যাঁ, এবং সেটাও আমার একটা বিষয় হচ্ছে কি, টাকা কতটা খরচ হলো। হ্যাঁ, এইভাবে কিন্তু একটা প্রকল্পের সফলতাকে বিচার করা হয়, কিন্তু সেটা কিন্তু গুণগত মান নিয়ে না। সুতরাং এই জায়গাটাতে আমার মনে হয় সরকারি ব্যয় ব্যবস্থাপনার যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে এটি শুধুমাত্র বাজেটের বিষয় না, বাজেটের সাথে সংশ্লিষ্ট যে কর্মকৌশল আছে, সেই কর্মকৌশলে এই জায়গাটা কিন্তু অন্তর্ভুক্ত করা খুবই জরুরি। কারণ আমাদের ঋণের যে বোঝা, সেই ঋণের এই বোঝাটা যদি আমাদের কমাতে পারতাম, তাহলে কিন্তু আমাদের যদি, অর্থাৎ আমাদের রাজস্ব আহরণ বাড়িয়ে যদি বাজেট ঘাটতি এত না থাকতো, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য আমাদের বরাদ্দটা বাড়ানো সম্ভব ছিল, আরো বেশি ছাড় দেওয়া সম্ভব ছিল, কিন্তু সেটা আমরা করতে পারছি না। এবং সেটাই কিন্তু একটা খুব জরুরি বিষয় যে এবছরের বাজেটে আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যে 3.6% মতো বাজেট ঘাটতি, সেটাই কিন্তু আবার এই ঋণের উপরে কিন্তু আবার একটা চাপ ফেলবে। আমি একদম, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার শেষ প্রশ্নটা, আপনাকে যদি এক বাক্যে বাজেটটা সম্পর্কে বলতে পারি চাই, মানে আপনার কাছে জিজ্ঞেস করি, যেটা আপনি বলছেন স্বস্তিদায়ক, সেটা কি স্বস্তির বাজেট? এখানে কিন্তু কিছু কাম্য সংস্কারও ছিল আমাদেরকে। তাহলে এটা কি সংস্কারের বাজেট, না স্বস্তির বাজেট, না উভয়ের মধ্যে ভারসাম্য রাখা হয়েছে, না কোনটি? বড় ধরনের সংস্কার আমরা এখানে দেখিনি। হ্যাঁ, বড় ধরনের সংস্কারের বিষয় আমরা দেখিনি। এটি বলা যেতে পারে যে মূল্যস্ফীতি এবং ব্যক্তি খাতে যে বিনিয়োগ, এই দুটোর ক্ষেত্রে কিছুটা গতি আনার জন্য, মূল্যস্ফীতির ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণে রাখা এবং অর্থনীতির গতিটাকে কিছু চাঙ্গা করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং এখানে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, ব্যবসায়ীদের যে প্রত্যাশা এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের কিছু প্রয়াস আমরা দেখেছি। পুরো বিষয়টাই এখন আমি বলবো যে এই পুরো জায়গাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আমাদের বাজেটের ঘাটতি মেটাতে যে বৈদেশিক ঋণ এবং আভ্যন্তরীণ ঋণের যে জায়গাটা, সেটি আসলে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেটি যেন মূল্যস্ফীতিকে উস্কে না দেয়, সেটি দেখার জন্য বাজার ব্যবস্থাপনাকে খুব শক্ত হাতে দেখাটা খুব জরুরি। এবং এর পাশাপাশি সেটি হচ্ছে যে রাজস্ব আহরণের ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন কর্মসূচিগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আরো কিছু পরিমার্জনা করা। কারণ একটা রাজস্ব খাতের বড় সংস্কার, আর্থিক খাতের একটা বড় সংস্কার, এই দুটো কিন্তু জরুরি। এবং এর পাশাপাশি সরকারি ব্যয় ব্যবস্থাপনার জরুরি। এই বিষয়গুলো পরবর্তীতে আসবে, এটা আমরা প্রত্যাশা করব। এবং কারণ এই বিষয়গুলোর সাথে কিন্তু জড়িত আসলে আমাদের বাজেট আসলে কতটা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমরা ডক্টর সাইমা হক বিদিশার সঙ্গে এবারের যে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, সেটার নানা বিষয় নিয়ে কথা বললাম। এবং তার কথায় একটা জিনিস স্পষ্ট, যে এখন যে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এটা আমরা প্রতিনিয়ত উপলব্ধি করছি আমাদের ব্যক্তিগত জীবনাচরণে, এবং সেটিকে স্বস্তি দেওয়া, সেখান থেকে উত্তরে স্বস্তি দেওয়ার জন্য একটা চেষ্টা এই বাজেটে আছে। বেসরকারি বিনিয়োগ, যাতে বেসরকারি বিনিয়োগে একটি গতি আসে, সেই চেষ্টাটাও আছে। কিছু কিছু ইতিবাচক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেই জায়গাটাতে কৌশলগত কিছু বিষয় আছে যেগুলো খুব
খুব ক্ষুরধার নয় এবং সেগুলো যথেষ্ট আমরা বলতে পারি যে সেই জায়গাটাই তিনি বলেছেন যে হয়তো স্বস্তির কিছুটা, কিন্তু বড় ধরনের সংস্কারের প্রশ্নটি সেই জায়গাটাতে কিন্তু আসেনি। তবে সবকিছুই নির্ভর করছে আগামী দিনগুলোতে যে এখানে সরকারের পরিচালন ব্যয়, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সেগুলো কতটুকু অর্জিত হয় তার উপরেই কিন্তু সফলতা নির্ভর করছে। আমরা আশা করছি যে সেই বিষয়গুলো সরকারি স্তর থেকে দেখা হবে এবং বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে শুরু করে অন্যান্য যে অর্থনীতির গতিশীলতা আনতে সরকারি যে প্রচেষ্টাগুলো সেগুলো সফল হবে সেই আশাবাদ রেখেই শেষ করছি। ভালো থাকবেন।